হ্যালো এভরিওয়ান, রিডিং প্যাসেজ সিরিজে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের প্যাসেজটি হচ্ছে IELTS ক্যামব্রিজ বুক 2 এর রিডিং প্যাসেজ 2, প্র্যাকটিস টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 2। আর এই প্যাসেজের কোনো টাইটেলটি ডিফল্টভাবে এখানে দেওয়া নাই। তার কারণ হচ্ছে এই প্যাসেজের মধ্যে একটি কোশ্চেন অলরেডি ইনক্লুড করে দেওয়া হয়েছে যে এই প্যাসেজকে একটি সুইটেবল একটি টাইটেল দেওয়ার জন্য। এজন্য এখানে কোনো টাইটেল ডিফল্টভাবে দেওয়া হয়নি। সো আমরা কি করব, ফার্স্টে আমরা একটু কতগুলো ওয়ার্ড একটু দেখে নেই যে ওয়ার্ডগুলো ইম্পর্ট্যান্ট। সো ফার্স্টে রয়েছে হচ্ছে ডিসেমিনেশন, যেটার অর্থ হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো ডাটা এটাকে স্প্রেড করা বা প্রচারতা, যেহেতু এটা একটি নাউন, এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে হচ্ছে ইমপেড মানে হচ্ছে বাধ্য করা, হল্ট মানে হচ্ছে থামানো, ডায়ালেক্টস মানে হচ্ছে স্থানীয় ভাষা বা উপভাষা। এরপরে হচ্ছে মেটাফরিক্যাল মানে হচ্ছে রূপকীয়, যেমন মেটাফরিক্যাল মিনিং বা যেটাকে আমরা বুঝি হচ্ছে রূপকীয় অর্থ হিসাবে। তারপরে হচ্ছে লিটারাল মিনিং, যেটার অর্থ হচ্ছে একদম অ্যাকচুয়াল যে মিনিং। সো এখানে মেটাফরিক্যাল এটার অর্থ হচ্ছে রূপকীয়। ওকে, তারপরে হচ্ছে প্রিজিউমেবলি, এটা যার অর্থ হচ্ছে প্রবাবলি বা সম্ভবত। ওকে, তারপরে স্টার্ক মানে হচ্ছে ডাহা বা একদম। ওকে, তারপর হচ্ছে ইনসুলারিটি, যার অর্থ হচ্ছে ন্যারোনেস বা সংকীর্ণতা। ওকে, তারপর স্কিমস মানে হচ্ছে ষড়যন্ত্র বা কোনো পরিকল্পনা করা, এগুলাকে বলা হয় স্কিম। তারপরে হচ্ছে ডিসরাপ্টেড মানে হচ্ছে বিঘ্নিত হওয়া বা কোনো কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এগুলোকে বলা হয় ডিসরাপ্টেড। ডন্ড মানে হচ্ছে, এটাকে আমরা বুঝি হচ্ছে ডন মানে হচ্ছে ভোর হওয়া। সো এখানে হচ্ছে ডন্ড মানে শুরু হওয়ার কেউ বোঝানো হয়। তারপর হচ্ছে পারমিয়েটস, যার অর্থ হচ্ছে প্রবেশ করা বা এখানে বোঝানো হচ্ছে অভিভূত করা, এরকম। সো এগুলো ছিল মোটামুটি ইম্পর্ট্যান্ট কিছু ওয়ার্ড মিনিং। সো আমরা ফার্স্টে একটু কোশ্চেনগুলো দেখে আসি। ফার্স্টে বলা হচ্ছে কোয়েশ্চেন্স 14 to 17, 14 থেকে 17 পর্যন্ত। এখানে বলা হচ্ছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ওয়ার্ডস টেকেন ফ্রম রিডিং প্যাসেজ 2। তার মানে আমাদেরকে রিডিং প্যাসেজ যে প্যাসেজটি রয়েছে সেখান থেকে আমাদেরকে ওয়ার্ড কালেক্ট করতে হবে এবং এই যে শূন্যস্থান যে দেওয়া আছে সেখানে আমাদেরকে এগুলাকে ফিল আপ করতে হবে। ওকে, 14 নম্বরে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেমস মে কাম টু দি অ্যাটেনশন অফ দি পাবলিক when they have dash such as fatal accidents or social problems। তাহলে এখানে কি বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম অর্থাৎ ভাষাগত যে সমস্যা, এটা মে কাম টু দি অ্যাটেনশন অফ দ্য পাবলিক। সো পাবলিক বা সাধারণ মানুষের দৃষ্টিতে এসেছে বা দৃষ্টিগোচর হয়েছে কখন, এটা বলা হচ্ছে when they have, যখন তাদের হয়েছে বা তাদের মানে কখন এই ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা এটা মানুষের দৃষ্টিগোচরে এসেছে। সো আমরা যদি এই লাইনটা একটু পড়ি, দেখেন এই যে পাবলিসিটি কামস, সেখানে কিসের পাবলিসিটি এটা বলা হচ্ছে। অবশ্যই আমরা যদি এই পাবলিসিটিকে মানে কিসের প্রচারণা বা কিসের পাবলিসিটি, সেটা হচ্ছে এখানে দেখেন যে অল দ্য কমিউনিকেশন প্রবলেমস, তার মানে কমিউনিকেশন প্রবলেমের যে পাবলিসিটি এটা কামস এসেছে when only when a failure to communicate has major consequences। তার মানে এই যে আমাদের when they have major consequences, যখন তাদের অনেক বড় ধরনের কোনো পরিণতির শিকার হয়েছে, such as fatal accidents, অর্থাৎ বড় কোনো অ্যাক্সিডেন্ট, অথবা or social problem, অথবা সামাজিক কোনো সমস্যা। তাহলে আমাদের 14 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে এতটুকু, যে মেজর consequences। ওকে, তারপরে 15 নম্বর বলা হচ্ছে যে evidence of the extent of the language barrier has been gained from। এখানে বলা হচ্ছে যে এভিডেন্স অফ এক্সটেন্ট অফ দি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে বাধা, এক ভাষাভাষীর লোক যখন অন্য কোনো ভাষা, অন্য দেশের ভাষা যখন তারা জানবে না, অর্থাৎ এই যে একটা প্রবলেম, এইটা প্রমাণ করে, এটার প্রমাণ হ্যাজ বিন গেইনড,
অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের যেই প্রবলেমটা, এটার প্রমাণ পাওয়া গিয়েছে, হ্যাজ বিন গেইনড ফ্রম, কোথা থেকে পাওয়া গিয়েছে সেটাই হচ্ছে আমাদের 15 নম্বরের জন্য অ্যান্সার। অফ ড্যাশ অফ ম্যাটেরিয়ালস ইউজড বাই সায়েন্টিস্টস সাচ অ্যাজ বুকস অ্যান্ড পিরিয়ডিক্যালস। তার মানে আমরা যদি এই দেখেন, ওকে, এই লাইনটা একটু পড়ি যে ইন দি ইংলিশ স্পিকিং সায়েন্টিফিক ওয়ার্ল্ড, ফর এক্সাম্পল, surveys of books and documents consulted in libraries and other information agencies have shown that very little foreign language material is ever consulted. তো ডেফিনেটলি আমাদের অ্যান্সার হবে হচ্ছে এতটুকু, সার্ভেস দেখেন, এভিডেন্স অফ দি এক্সটেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হ্যাজ বিন গেইনড ফ্রম surveys of materials used by scientists such as books and periodicals. যে কোথা থেকে এই এভিডেন্স গেইন করা হয়েছে সেটি হচ্ছে সার্ভেইজ অফ ম্যাটেরিয়ালস, যে জরিপ থেকে, ম্যাটেরিয়ালের জরিপ থেকে, ইউজড বাই, যেগুলোকে ব্যবহার করা হতো বাই সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানিকদের দ্বারা, সাচ অ্যাজ বুকস অ্যান্ড পিরিয়ডিক্যালস, বই এবং সাময়িকীর, যেমন বই এবং সাময়িকীর মধ্য দিয়ে। তাহলে আমাদের 15 নম্বর জন্য অ্যান্সার হচ্ছে সার্ভেইস। 16 নম্বরে বলা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ ব্রিটিশ লিঙ্গুইস্টিক ইনসুলারিটি ইজ দি ইউজ অফ ইংলিশ ফর ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ, তাহলে তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ, অফ ব্রিটিশ লিঙ্গুইস্টিক ইনসুলারিটি, অর্থাৎ ব্রিটিশদের ভাষাগত যে সংকীর্ণ চিত্ততা, এটা ইজ দি ইউজ অফ ইংলিশ, যে ইংরেজির ব্যবহারটা, ফর ম্যাটেরিয়াল সাচ অ্যাজ, এমন ম্যাটেরিয়ালে, যেমন মানে কিসে ইংরেজরা শুধুমাত্র ইংরেজি ব্যবহার করেছে, তারা তাদের লিঙ্গুইস্টিক ইনসুলারিটির কারণে, অর্থাৎ ভাষাগত সংকীর্ণ চিত্ততার কারণে। অর্থাৎ ওকে, আমরা যদি একটু প্যাসেজে আসি তাহলে হয়তো এটা আরও ক্লিয়ার হবে। দেখেন এই লাইনটা যদি আমরা পড়ি এখান থেকে, যে ওভার 2/3 অফ ব্রিটিশ ফার্মস ডিলিং উইথ নন ইংলিশ স্পিকিং কাস্টমার্স ওয়ার ইউজিং ইংলিশ ফর আউটগোয়িং correspondence. Many had their sales literature only in English. তাহলে দেখেন যে অনেকে কি করেছে, যে তারা তাদের যে লিটারেচারগুলা সেল করেছে সেটা শুধুমাত্র ইংরেজিতেই লেখা লিটারেচার তারা সেল করে। অর্থাৎ তার মানে আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিতে বলেছে, সো আমরা অবশ্যই এখানে সাচ অ্যাজ দিতে পারি যে ইংলিশ, দি ইউজ অফ ইংলিশ ফর ম্যাটেরিয়াল সাচ অ্যাজ সেলিং লিটারেচার। 17 নম্বর বলা হচ্ছে যে অ্যান এক্সাম্পল অফ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার পিপল মে হ্যাভ ডিফিকাল্টি নেগোশিয়েটিং ইংলিশ ইজ, তার মানে এমন একটা পৃথিবীর এমন কোনো পার্টের নাম আমাদেরকে লিখতে হবে এখানে উদাহরণ হিসাবে, যেখানে মানুষ কি করে, অসুবিধায় পড়ে নেগোশিয়েটিং, অর্থাৎ তারা অসুবিধায় পড়ে ইংরেজিতে নেগোশিয়েট করার ক্ষেত্রে, অর্থাৎ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, ইংরেজিতে ভাষা আদান প্রদান করার ক্ষেত্রে। তাহলে আমরা যদি আবার একটু প্যাসেজে আসি, যেমন এই লাইনটা দেখেন যে নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ। সো আমরা এখানে কোনো স্পেসিফিক্যালি এখানে কোনো কান্ট্রির নাম যদিও দেওয়া নাই, তাহলে আপনি আপনার মতো করে একটি নাম দিলেই দিতে পারেন। যেমন আমি যদি দিই যে আরব ওয়ার্ল্ড, কারণ আমরা জানি যে আরব কান্ট্রিগুলো তারা হচ্ছে তাদের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক। সো অবশ্যই তারা কিন্তু ইংরেজিতে তারা নেগোশিয়েটিংয়ে, অর্থাৎ নেগোশিয়েশনে তারা কিন্তু ডিফিকাল্টি বা অসুবিধায় পড়বে, রাইট? সো আমাদের এখানে আমরা ইজিলি এখানে লিখে দিতে পারি যে such as অর্থাৎ or negotiating English is Arab world. ওকে, তাহলে এটা হচ্ছে 14 থেকে 17 পর্যন্ত হলো। এরপরে কোশ্চেন্স 18 to 20, 18 থেকে 20 পর্যন্ত এখানে বলা হচ্ছে যে চুজ দি appropriate letters A to D and write them in boxes 18 to 20 on your answer sheet. ওকে, তাহলে 18 নম্বরে কি বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দি প্যাসেজ দে ডোন্ট টক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, প্যারাগ্রাফ 1 ক্যান রেফার টু প্রবলেমস ইন, অর্থাৎ অ্যাকর্ডিং প্যাসেজ অনুসারে, এই লাইনটা প্যাসেজে দেওয়া আছে যে
they don't talk the same language. এটা হচ্ছে প্যারাগ্রাফ 1 এ দেওয়া এই লাইনটি। সো এই লাইনটি কি রেফার করে? ক্যান রেফার টু দ্য প্রবলেমস ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাটাফোর, learning foreign languages, understanding dialect or style, dealing with technological change. যেমন এই লাইনটি একটু যদি আমরা পড়ি যে but the same point applies to the applies in principle to any encounter with unfamiliar dialects or styles within a single language. এরপরে বলা হচ্ছে they don't talk the same language. তার মানে যে একটি ভাষায়, যেমন আমরা যদি বলি আমরা বাংলা ভাষার ক্ষেত্রেই বলি যে সিলেটিরা একরকমভাবে কথা বলে, যে ইভেন অনেক বাঙালি আছে হয়তো বা চিটাগাংয়ের যেই ডায়ালেক্ট, যেটা উপভাষা, চিটাগাংয়ের যে একদম অরিজিনাল যে ভাষাটা, সেটা হয়তো বা অনেকেই ক্লিয়ারলি তারা বুঝবে না, যেটা হয়তো বা অন্য বাংলাদেশের অন্য প্রান্তের লোক। সো এটাই হচ্ছে বিষয়, যে একটাই ভাষার মধ্যে যখন ভিন্ন ভিন্ন ডায়ালেক্টস চলে আসে, অর্থাৎ উপভাষা থাকে, তখন কিন্তু মনে হয় যে দে ডু নট টক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, রাইট? তাহলে আমাদের এটার জন্য অবশ্যই আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, যে আন্ডারস্ট্যান্ডিং ডায়ালেক্ট ওর স্টাইল। ওকে, তারপরে 19 নম্বরে বলা হচ্ছে যে দ্য কেস অফ দ্য পয়জনাস মাশরুমস ইন প্যাসেজ প্যারাগ্রাফ 2, অর্থাৎ 2 নম্বর প্যারাগ্রাফে রয়েছে এই বিষয়টি, যে দ্য কেস অফ পয়জনাস mushrooms suggests that American doctors should pay more attention to the radio reports, only read medical articles if they are in English, are sometimes unwilling to try foreign treatments, do not always communicate effectively with their patients. Okay. তাহলে এটা বোঝার জন্য আমাদেরকে আগে যেতে হবে প্যারাগ্রাফ 2-তে, এবং এই পয়জনাস যে মাশরুমের যেই বিষয়টি, সেটা আমাদেরকে আগে একটু দেখতে হবে। তাহলে আমরা যদি প্যারাগ্রাফ 2, ওকে ওকে আমরা যদি এখান থেকে দেখি যে when several Americans ate species of poisonous mushroom, অর্থাৎ কিছু আমেরিকান যখন একটি বিষাক্ত কিছু মাশরুম খেলো, নো রেমেডি ওয়াজ নোন, কোনো কিওর বা রেমেডি তখনও জানা ছিল না, অ্যান্ড টু অফ দ্য পিপল ডাইড উইদিন ডেইজ, কিছু দিনের মধ্যে অলরেডি 2 জন মানুষ মারাও গিয়েছিল। আ রেডিও রিপোর্ট অফ দ্য কেস ওয়াজ হার্ড বাই আ কেমিস্ট who knew of a treatment that had been successfully used in 1959. তার মানে একজন কেমিস্ট, তিনি এই রিপোর্টটা রেডিও থেকে শুনেছিল, এবং তিনি কি করতেন, তিনি এই যে ডিজিজটা, এই যে অসুখের এটা ট্রিটমেন্ট তিনি জানতেন, এবং তিনি এটার ট্রিটমেন্টটা ব্যবহারও করেছিলেন সাকসেসফুলি ইন 1959, অর্থাৎ 1959 সালে, অ্যান্ড পাবলিশড ইন 1963, অর্থাৎ 1963 সালে তিনি তার এই রিপোর্টটা, এই ট্রিটমেন্টটা, এটা পাবলিশও করেছিলেন। Why had the American doctors not heard of it 7 years later? কেন আমেরিকান ডক্টররা 7 বছর পরেও এটা শুনেনি, অর্থাৎ এই রিপোর্টটা তারা জানতো না, এই ট্রিটমেন্টটা তারা জানতো না। এরপরে দেখেন এখানে কি বলা হচ্ছে, যে প্রিজিউমেবলি, সম্ভবত, বিকজ দ্য রিপোর্ট অফ দ্য ট্রিটমেন্ট হ্যাড বিন পাবলিশড অনলি ইন জার্নালস রিটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজেস আদার দ্যান ইংলিশ। এটার হয়তোবা একটাই কারণ, সেটি হচ্ছে যে এই যে রিপোর্টটা পাবলিশ হয়েছিল এই ট্রিটমেন্টের, সেটি হচ্ছে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে, আদার দ্যান ইংলিশ, অর্থাৎ ইংলিশ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজে, যার কারণে আমেরিকান ডক্টররা কী করেছিল, তারা কিন্তু এই যে ট্রিটমেন্টটা তারা জানতো না। তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমেরিকান ডক্টররা তখন শুধুমাত্র ইংরেজিতে যে রিপোর্টগুলো আসতো সেগুলাই, অর্থাৎ ইংরেজির যে জার্নালগুলো ছিল সেগুলাই তারা শুধুমাত্র পড়তো। তাহলে আমরা যদি তাহলে অবশ্যই 19 নাম্বারের জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি, সেটি হচ্ছে যে আমেরিকান ডক্টরস অনলি রিড মেডিকেল আর্টিকেলস ইফ দে আর ইন ইংলিশ। তার মানে তারা মেডিকেল আর্টিকেলগুলো পড়তো তখনই যখন শুধুমাত্র সেগুলা ইংরেজিতে লেখা হতো। ওকে, তাহলে 19 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে বি। ওকে, তারপর 20 নম্বরে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মতামত অনুসারে, দ্য লিঙ্গুইস্টিক ইনসুলারিটি অফ ব্রিটিশ বিজনেসেস, লিঙ্গুইস্টিক
ইনসুলারিটি এর অর্থ হচ্ছে ভাষাগত সংকীর্ণ চিত্ততা অফ ব্রিটিশ বিজনেসেস, অর্থাৎ ব্রিটিশের যে ব্যবসা ক্ষেত্রে সেটা কি লেটার স্প্রেড টু আদার কান্ট্রিজ, সেটা কি পরবর্তীতে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। হ্যাড এ নেগেটিভ ইফেক্ট অন দেয়ার বিজনেস, তাদের বিজনেসে কোনো নেগেটিভ ইফেক্ট পড়েছিল কিনা। ইজ নট অ্যাজ ব্যাড নাও অ্যাজ ইট ইউজ টু বি ইন দ্য পাস্ট, বর্তমানে এতটা খারাপ না যতটা ছিল পূর্বে। মেড নন ইংলিশ স্পিকিং কোম্পানিজ টার্ন টু আদার মার্কেটস, অর্থাৎ ওকে আমরা তাহলে এই লাইনটা আগে আমাদেরকে একটু দেখতে হবে প্যাসেজে যে কি ছিল ইফেক্টটা আমাদের লিঙ্গুইস্টিক ইনসুলারিটি অফ ব্রিটিশ বিজনেসেস। ওকে, আমরা যদি এখান থেকে একটু পড়ি যে অলদো দি ওয়াইড স্প্রেড ইউজ অফ ইংলিশ অ্যাজ অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ মেড দেম লেস ওপেন টু দ্য চার্জ অফ insularity. The criticism and publicity given to this problem since the 1960s seems to have greatly improved the situation. তাহলে দেখেন যে এখানে কি এই লাইনটা যদি আরেকবার আমরা পড়ি যে the criticism and publicity given to this problem, অর্থাৎ এই যে সমস্যা অর্থাৎ লিঙ্গুইস্টিক যে ইনসুলারিটি এই যে সমস্যাটার ক্ষেত্রে সিন্স 1960s 1960 সাল থেকে সিমস অর্থাৎ সিমস টু হ্যাভ গ্রেটলি ইমপ্রুভড দ্য সিচুয়েশন, তাহলে অর্থাৎ আগে থেকে বর্তমান এই বিষয়টা এই সিচুয়েশনটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তাহলে আমাদের অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, ইজ নট অ্যাজ ব্যাড নাও অ্যাজ ইট ইউজ টু বি ইন দ্য পাস্ট, অর্থাৎ কত সালে 1960 সালের আগে যে প্রবলেমের বা সমস্যাটার মাত্রা যত বেশি ছিল বর্তমানে এটা এখানে বলা হচ্ছে যে সিমস টু হ্যাভ গ্রেটলি ইমপ্রুভ দ্য সিচুয়েশন, অর্থাৎ বর্তমানে এটা এতটা খারাপ অবস্থা নেই, অর্থাৎ 20 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, তারপরে আমাদের দেখতে হবে 21 নাম্বার। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে লিস্ট দি 4 মেইন ওয়েজ ইন উইচ ব্রিটিশ কোম্পানিজ হ্যাভ ট্রাইড to solve the problem of the language barrier since the 1960s. Write no more than 3 words for each answer. Write your answer in the boxes 21 to 24 on your answer sheet. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 4টি মেইন বিষয়ের কথা উল্লেখ করতে বলা হচ্ছে যেগুলা ব্রিটিশ কোম্পানিজ হ্যাভ ট্রাই টু সলভ, ব্রিটিশ কোম্পানিগুলা সমাধান করার চেষ্টা করেছিল দ্য প্রবলেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সিন্স 1960, অর্থাৎ 1960 সালের পর থেকে যে এই ভাষাগত যেই সমস্যাটা ভাষাগত যেই ব্যারিয়ারটা বা বাধাটা এটা এই প্রবলেমকে সলভ করার জন্য তারা কি কি পদ্ধতি গ্রহণ করেছিল। সো আমাদেরকে 21 থেকে এই 24 পর্যন্ত এই মোট 4টি পয়েন্ট আমাদেরকে এখানে লিখতে হবে এবং কখনোই আমরা নট মোর দ্যান 3 ওয়ার্ডস অর্থাৎ 3টার বেশি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে 21 নম্বরের জন্য আমরা এই লাইনটা থেকে আরেকবার একটু পড়ি যে দ্য ক্রিটিসিজম অ্যান্ড পাবলিসিটি given to this problem since 1960s seems to have greatly improved the situation, অর্থাৎ 1960 সালের পর থেকে এই যে ব্রিটিশ যে বিজনেসগুলো এগুলো আস্তে আস্তে এই যে প্রবলেম অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ব্যারিয়ারের ভাষাগত যেই বাধার যে সম্মুখীন হচ্ছিল তারা এবং এই সমস্যাটা থেকে তারা উত্তরিত হতে থাকলো 1960 সালের পর থেকে। ওকে, হ্যাভ গ্রেটলি ইমপ্রুভ দ্য সিচুয়েশন, এবং কি কি ওয়ে তারা ব্যবহার করে কি কি পদ্ধতি তারা ব্যবহার করেছিল। যেমন 1 নম্বরে এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং স্কিমস, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের যে পরিকল্পনা হ্যাভ প্রমোটেড অ্যান ইনক্রিজ ইন লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল অ্যাওয়ারনেস। তাহলে আমাদের 1 নম্বরে আমরা 21 নম্বরের জন্য এতটুকু দিতে পারি যে লিঙ্গুইস্টিক ট্রেনিং। ওকে, তার মানে 21 নম্বরের জন্য আমাদের অ্যান্সার হবে লিঙ্গুইস্টিক ট্রেনিং। সরি নট লিঙ্গুইস্টিক, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তার মানে 21 নম্বরের জন্য আমাদের অ্যান্সার হবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। তারপর 22 নম্বরের জন্য তারপরের লাইনটা যদি আবার পড়ি আমরা যে মেনি ফার্মস নাও হ্যাভ দেয়ার ওন ট্রান্সলেশন সার্ভিসেস। তাহলে অবশ্যই আমরা এটাও একটা আমাদের ওয়ে যে তারা কি করলো, তারা কিন্তু অনেক ট্রান্সলেশন সার্ভিসেস চালু করলো। তাহলে এটাও একটা ওয়ে, এটাও একটা পদ্ধতি। তাহলে 22 নম্বরের জন্য আমরা দিতে পারি ট্রান্সলেশন সার্ভিসেস। তারপরে আরও কি বলা হচ্ছে যে টু টেক জাস্ট ওয়ান এক্সাম্পল ইন ব্রিটেন, Rowntree Mackintosh now publish their documents in 6 languages.
English, French, German, Dutch, Italian, and Josha. Some firms run part-time language courses. তাহলে এটাও আর একটা ওয়ে যে কিছু ফার্ম তারা কি করেছিল, পার্ট টাইম ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করেছিল। এটাও সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ল্যাঙ্গুয়েজের যেই ভাষাগত যেই বাধা, সেই বাধা থেকে উত্তরণের একটি পদ্ধতি, সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। তার মানে 23 নম্বরের জন্য আমরা অবশ্যই দিতে পারি ল্যাঙ্গুয়েজ কোর্সেস in the language of the countries with which they are most involved. Some produce their own technical glossaries to ensure consistency when material is being translated. তার মানে এটাও আর একটা ওয়ে, সেটা হচ্ছে কি যে টেকনিক্যাল গ্লোসারিজ। তাহলে 24 নম্বরের জন্য আমরা এই গ্লোসারিজ বা টেকনিক্যাল গ্লোসারিজ দিতে পারি। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের কতগুলা হয়ে গেল 21 থেকে 24 পর্যন্ত। তারপরে বলা হচ্ছে যে কোশ্চেন্স 25 and 26, এখানে বলা হচ্ছে যে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স A to D and write them in boxes 25 and 26 on your answer sheet. তো 25 নম্বরে কি বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য রাইটার, লেখকের মতামত অনুসারে ইংলিশ স্পিকিং পিপল নিড টু বি অ্যাওয়ার দ্যাট, অর্থাৎ ইংরেজি ভাষায় যারা কথা বলে সেই সব মানুষদেরকে নিড টু বি অ্যাওয়ার, তাদেরকে আরও সচেতন হতে হবে যে, এখানে কি বলা হচ্ছে এই নাম্বারে বলা হচ্ছে সাম ফরেনার্স হ্যাভ নেভার মেট অ্যান ইংলিশ স্পিকিং পারসন, মেনি ফরেনার্স হ্যাভ নো ডিজায়ার টু লার্ন ইংলিশ, ফরেন ল্যাঙ্গুয়েজেস মে পোজ আ গ্রেটার প্রবলেম in the future, English speaking foreigners may have difficulty understanding English. Okay, so আমরা যদি এখান থেকে পড়ি যে the changes in awareness have been most marked in English speaking countries where the realization has gradually dawned মানে আমি বলেছি যে শুরু হয়েছে, তার মানে কি যে যেখানে রিয়েলাইজেশন করাটা শুরু হয়েছে ধীরে ধীরে, that by no means everyone in the world knows English well enough to negotiate in it. তার মানে যে অবশ্যই পৃথিবীতে সবাই ইংরেজি জানবে না, ওয়েল এনাফ, তারা ইংরেজি জানে না যথেষ্ট পরিমাণে, টু নেগোশিয়েট ইন ইট, অর্থাৎ ইংরেজিতে নেগোশিয়েট করার জন্য। তাহলে আমরা যদি আবার একটু অপশনগুলো দেখি যে এই নাম্বারে বলা হচ্ছিল দ্য সাম ফরেনার্স হ্যাভ নেভার মেট অ্যান ইংলিশ স্পিকিং পারসন, এরকম কোনো কথা ওখানে বলা নাই। এরপরে বলা হচ্ছে যে মেনি ফরেনার্স হ্যাভ নো ডিজায়ারের কথাও বলা হয়নি। ফরেন ল্যাঙ্গুয়েজেস মে পোজ আ গ্রেটার প্রবলেম ইন দ্য ফিউচার, এটাও না। এরপরে ডি নাম্বার বলা হচ্ছে ইংলিশ স্পিকিং ফরেনার্স মে হ্যাভ ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, রাইট, কারণ ওখানে বলা হয়েছিল যে নেগোশিয়েট ইন ইট, ঠিক এখানে ওই একই কথাই, আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। তার মানে 25 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে ডি। ওকে, তারপরে 26 নম্বরে সুইটেবল টাইটেল ফর দিস প্যাসেজ উড বি, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এই প্যাসেজে কোনো টাইটেল দেওয়া নাই, তার কারণ হচ্ছে এই প্যাসেজের একটি কোশ্চেনে আমাদেরকে এই প্যাসেজের জন্য একটি টাইটেল চুজ করতে বলা হয়। ঠিক এই যে সেই 26 নম্বর সেই কোশ্চেনটি, যেখানে আমাদেরকে একটি এই প্যাসেজের জন্য একটি টাইটেল চুজ করতে হবে। বাট এটার জন্য আমাদেরকে আসলে পুরো প্যাসেজটা আপনি যখন পড়বেন তখনই আপনি ফাইন্ড আউট করতে পারবেন, কারণ এটার জন্য আলাদা করে কোনো প্যারাগ্রাফের কোনো লাইনটা আমাদেরকে ইন্ডিকেট করবে না যে এটার জন্য এই অপশনটি কারেক্ট হবে। সো আপনি যদি প্যাসেজটি পড়েন তাহলে আপনি দেখবেন যে এই পুরো প্যাসেজটিতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে সেটি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সম্পর্কে, অর্থাৎ কীভাবে ল্যাঙ্গুয়েজ ভাষার যেই বাধা, অর্থাৎ একটি ভাষা জানলে আর একটি ভাষা যদি না জানে সেক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করা হয় সেটা থেকে কি করে উত্তরণ হওয়া যেতে পারে, সেই বিষয়টি নিয়েই হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। সো এই জন্য 26 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বার, যে ওভারকামিং দি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সো আজকের এটাই ছিল আমাদের আজকের প্যাসেজ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।